ওকে স্যার। নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে সেটা আমি কিন্তু তোমাদেরকে একটা প্রেজেন্টেশনের সাহায্যে তোমাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি। তোমাদেরকে দেখো, লেখা আছে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট ঘটনা, ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড ইভেন্টস। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকের ক্লাসের তোমাদের মেন টপিক। এই টপিক সম্পর্কে তোমাদের যা যা জানা দরকার সেগুলো আমি তোমাদেরকে কিন্তু পড়াবো। ঠিক আছে? তোমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, কোনো অসুবিধা থাকলে সেটাও জেনে নিতে হবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপর এখন আমরা কি করব? আমরা একটা শিক্ষামূলক উক্তি পড়ব। তাহলে চলো দেখে নিই সেই শিক্ষামূলক উক্তিটি কি রয়েছে তোমাদের জন্য। না, শিক্ষামূলক উক্তিটি হচ্ছে, স্বপ্ন দেখো, লক্ষ্য স্থির করো, কঠোর পরিশ্রম করো। তাহলে প্রথম কাজ কি? স্বপ্ন দেখতে বলছে। তারপরে কাজ কি? সেই স্বপ্নটাকে যে পূরণ করব তার জন্য লক্ষ্য স্থির করো, যে এই কাজগুলো করব যাতে সেই স্বপ্নটা পূরণ হয়। লক্ষ্য স্থির করো এবং সেই কাজগুলো করার জন্য কঠোর পরিশ্রম করো। এটা হচ্ছে আজকে তোমাদের জন্য শিক্ষামূলক উক্তি। তো এই উক্তিটির পেছনে কি গভীর অর্থ আছে সেটা আমরা একটু জেনে নেব। ঠিক আছে? তাহলে চলো জেনে নিই ব্যাখ্যা করে কি এর পিছনে গভীর অর্থ রয়েছে। না, স্বপ্ন দেখো, লক্ষ্য স্থির করো, কঠোর পরিশ্রম করো, এই বাক্যটি আমাদের জীবনের সাফল্যের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ শেখায়। তাহলে বলছে তিনটে এখানে কথা বলেছে, একটা হচ্ছে স্বপ্ন দেখা, 2 নম্বর হচ্ছে লক্ষ্য স্থির করা, আর 3 নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম করা। তো বলছে এই বাক্যটিতে আমাদের জীবনের সাফল্যের, সাকসেস হওয়ার তিনটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু আমাদেরকে শেখায়। 1 নম্বর হচ্ছে স্বপ্ন দেখো। তো স্বপ্ন দেখো বলতে কি বোঝানো হয়েছে? স্বপ্ন হলো আমাদের ভবিষ্যতের কল্পনা। মানে আমরা বড় হয়ে কি হব কি না হব, ঠিক আছে, কি করব কি না করব, সেই বিষয়ে একটা পরিকল্পনা। সেটাই হচ্ছে স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা মানে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা নয়। স্বপ্ন মানে হচ্ছে এখানে ভবিষ্যতের পরিকল্পনা, ফিউচার প্ল্যান। আমরা কি হতে চাই, কি করতে চাই, তা আগে মনে মনে ভাবতে হবে। আগে কিন্তু এই বয়স থেকেই, তোমাদের এই বয়স থেকেই কিন্তু ভাবতে হবে যে আমি বড় হয়ে কি করব। তুমি যেটা করবে, করতে তোমার ইচ্ছা বা যেটা তোমার হতে ইচ্ছা, সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে, সেই অনুযায়ী তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক আছে? স্বপ্ন মানুষকে এগিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা দেয়। তাহলে বলছে স্বপ্ন মানুষকে কি করে? এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। যদি কারো কোনো যদি স্বপ্ন না থাকে যে আমি এটা হব, ওটা হব, এরকম কোনো যদি কোনো স্বপ্ন না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। প্রত্যেককেই কিন্তু কি স্বপ্ন দেখতে হবে যে আমি এটা হব বা আমি বড় হয়ে এটা করব। ঠিক আছে? ব্যাস, যে কোনো সেটা যে কোনো কিছু হতে পারে, ভালো যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? এরপরে 2 নম্বরে আসছি, লক্ষ্য স্থির করো। লক্ষ্য স্থির করো না বলছে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। যে আমি স্বপ্ন দেখলাম আমি এটা করব, কিন্তু সেটার জন্য আমি কত কথা বলছি, আমি টিচার হব। আমি ভাবলাম আমি টিচার হব, স্কুলে বাচ্চাদের স্টুডেন্টদের পড়াবো, কিন্তু আমি সেটার জন্য কোনো রকম কিছু প্রিপারেশন নিচ্ছি না, কোনো পড়াশোনা করছি না ভালো করে, আমি ভালো করে হোমওয়ার্ক করছি না, আমি ভালোভাবে ক্লাস করছি না, তাহলে আমি কি করে টিচার হব? টিচার হওয়ার জন্য আগে আমাকে শিখতে হবে, তবে আমি অন্যকে শেখাতে পারবো। তাই না? এটা হচ্ছে ব্যাপার। তাহলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক থাকলে আমরা জানি কোন পথে চলতে হবে এবং কিভাবে কাজ করতে হবে। তাহলে লক্ষ্য যখন স্থির হয়ে যাবে তখন আমরা জানতে পারবো যে কোন লক্ষ্যটা, অর্থাৎ কোন পথে আমাদেরকে চলতে হবে এবং কিভাবে কাজ করতে হবে।
3 নম্বর বলছে কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম বলতে স্বপ্ন ও লক্ষ্য পূরণের মূল চাবিকাঠি হলো পরিশ্রম। স্বপ্ন দেখলে, লক্ষ্য স্থির রাখলে, এই দুটোকে পূরণ করার একমাত্র চাবিকাঠি হচ্ছে কঠোর পরিশ্রম। নিয়মিত চেষ্টা, অধ্যবসায় ও ধৈর্য থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। ঠিক আছে, তো এই তিনটাকে আমি একটু ইংরেজিতেও তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর বলছে ড্রিম, তাই না, স্বপ্ন দেখা। এ ড্রিম ইজ এ পিকচার অফ আওয়ার ফিউচার। উই মাস্ট ফার্স্ট ইমাজিন what we want to become and what we want to achieve. Dreams gives us courage and motivation to move forward. 2 number, set your goal. Just dreaming is not enough. We need to fix a clear goal to fulfill our dream. When we have a goal, we know which path to follow and how to work. 3 number, work hard. Hard work is the key to achieving our dreams and goals. With regular effort, patience, and determination, even difficult tasks become easier. সার কথা মানে কি শিখলাম এখান থেকে? স্বপ্ন আমাদের দিশা দেখায়, লক্ষ্য আমাদের পথ পথ ঠিক ঠিক করে দেয়, আর কঠোর পরিশ্রম আমাদের সাফল্যের কাছে পৌঁছে দেয়। তাই জীবনে সফল হতে হলে এই তিনটি বিষয় মনে রাখা খুবই জরুরি। ড্রিমস শো আস দ্য ডিরেকশন, গোলস শো আস দ্য প্যাথ, অ্যান্ড হার্ড ওয়ার্ক টেকস আস টু সাকসেস। এটা ছিল উক্তিটির ব্যাখ্যা। আশা করছি তাহলে তোমরা শিক্ষামূলক যে উক্তিটি এখনই তোমাদেরকে পড়ালাম সেটা ভালোভাবেই বুঝতে পেরেছ। এরপর আমরা চলে আসবো আমাদের যে মেন টপিক সেখানে। দেখো মেন টপিক কি রয়েছে, দেখো আবারও মনে পড়িয়ে দিচ্ছি, তোমাদের মেন টপিক রয়েছে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট ঘটনা, ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড ইভেন্টস। ঠিক আছে, এটাকে আমি আস্তে আস্তে তোমাদেরকে বোঝাবো যে প্রাকৃতিক ঘটনা কি, মনুষ্য সৃষ্ট ঘটনা কি, উদাহরণও দেব। তাহলে চলো শুরু করি। প্রথমেই এসেছে প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্টস। প্রাকৃতিক ঘটনা বা ন্যাচারাল ইভেন্টস কি সেটা প্রথমে তোমাদেরকে জানতে হবে। বলো, তোমরা প্রথমে একটু বলার চেষ্টা করো বা একটু মনে করার চেষ্টা করো যে তোমাদের ভেতর থেকে কি আসছে, প্রাকৃতিক ঘটনা বা ন্যাচারাল ইভেন্ট বলতে কি হতে পারে। বেশ, দেখো আমি বোঝাচ্ছি। দেখো, যে ঘটনাগুলি প্রকৃতির নিয়মে ঘটে সেগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা। ইভেন্টস দ্যাট অকার ন্যাচারালি উইদাউট হিউম্যান ইনভলভমেন্ট, যেখানে মানুষের হাত নেই, অর্থাৎ যে কাজগুলো মানুষ ঘটাতে পারে না, চাইলেও মানুষ ঘটাতে পারে না বা চাইলেও মানুষ ঠেকাতে পারে না। ঠেকাতে পারে না বলতে আটকাতে পারে না, সেই ঘটনাগুলো পুরোটাই কিন্তু নির্ভর করে প্রকৃতির উপর। তাহলে প্রকৃতিও কিন্তু অনেক কাজ করে থাকে। তোমাদের মনে হবে যে প্রকৃতি আবার কি করে রে, একদমই তাই, প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। কিন্তু তোমরা জানো আমরা অনেক সময় বলি এটা প্রকৃতির খেলা, এটা প্রকৃতির নিয়ম, এটা তো ঘটবেই, এটা তো হতেই হতো, এরকম কথার কথা আমরা কিন্তু বলেই থাকি। তাহলে আমাদেরকে এটা মেনে নিতেই হবে যে প্রকৃতি অবশ্যই কিছু না কিছু ঘটনা ঘটায়। যে ঘটনাগুলো প্রকৃতি নিজে থেকে ঘটায়, মানুষ ঘটায় না, সেটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক ঘটনা বা ন্যাচারাল ইভেন্টস। উদাহরণ দেখে নি কি কি প্রাকৃতিক ঘটনা রয়েছে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে প্রাকৃতিক ঘটনা বা ন্যাচারাল ইভেন্ট জিনিসটা কি। না বলছে বৃষ্টি পড়া, বৃষ্টি পড়ছে, এটা কি মানুষ ঘটাচ্ছে? আকাশে গিয়ে বৃষ্টি উপর থেকে ফেলছে? ফেলছে না, মানুষ করছে না।
এটি কিন্তু প্রকৃতি নিজে থেকেই বৃষ্টি সৃষ্টি করে আমাদের পৃথিবীতে ফেলছে। তাহলে সেটা বৃষ্টি বা রেন, এটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক ঘটনা। 2 নম্বর হচ্ছে ভূমিকম্প। যেসব, এখানে মনে রাখতে হবে একটা জিনিস, কিছু কিছু ভূমিকম্প কিন্তু কি হয় না, মানুষের নিজেও ভুল ভ্রান্তির জন্য ঘটে থাকে। যেমন কয়লার খাদানে ডায়নামাইট, তোমার বোম, ঠিক আছে, ব্লাস্ট যেগুলো করা হয়, তো তখন আশেপাশের অঞ্চলগুলো খানিকটা অনুভব করে যে যেন কাঁপছে বোম ব্লাস্টের কারণে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু প্রকৃতির নিয়ম নয়, প্রাকৃতিক ন্যাচারাল আর্থকোয়েক নয় বা ভূমিকম্প নয়। সেটা কি হয়েছে, আশেপাশে কোথাও কয়লার খাদান আছে বা কিছু আছে, যার জন্য বোম ব্লাস্ট করা হয়েছে, ওখানে করা হয় বোম ব্লাস্ট, ঠিক আছে, তার জন্য হয়েছে। তাহলে সেগুলো কিন্তু একটা আলাদা, ওটা কিন্তু ভূমিকম্প নয়। ওটা অনেকজন মনে করে যে কাঁপলো তাহলে ভূমিকম্প হলো, না। প্রাকৃতিক ভূমিকম্প এই রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে কলকাতায় ভূমিকম্প হয়েছে, ভালো রকমই ভূমিকম্প হয়েছে। সেটা কিন্তু প্রাকৃতিক ঘটনা, এবং সেটা প্রাকৃতিক ভূমিকম্প ছিল, ঠিক আছে, ন্যাচারাল আর্থকোয়েক। তাহলে ভূমিকম্প কিন্তু একটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। বজ্রপাত, লাইটনিং, বজ্রপাত কিন্তু মানুষ আকাশে গিয়ে কি লাইট টর্চ মারছে বলে হচ্ছে না, বা বিরাট শব্দ করছে বলে হচ্ছে না, এটা কিন্তু প্রকৃতির ঘটনা। একটা একটা স্বাভাবিক, একটা ন্যাচারাল পদ্ধতি, একটা বজ্রপাত, তাই না? তাহলে তোমরা আশা করছি বুঝতে পারলে যে প্রাকৃতিক ঘটনা কি এবং তার উদাহরণগুলি কি কি। নেক্সট আমরা চলে যাব, দেখি কি রয়েছে। প্রাকৃতিক ঘটনার কারণ, কজেস, কি কি কারণ হতে হয়। প্রকৃতির শক্তি যেমন বায়ু, জল, তাপের প্রভাবে ঘটে। তাহলে প্রাকৃতিক ঘটনা যেগুলো দেখলে, বৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প, এগুলো কিসের কিসের কারণে হয়? কোনোটা হয় বায়ুর কারণে, বাতাসের কারণে, কোনোটা হয় জলের কারণে, কোনোটা হয় তাপের প্রভাবে, ঠিক আছে, কজড বাই ন্যাচারাল ফোর্সেস লাইক এয়ার, ওয়াটার, হিট, গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটি বলেছে, মাধ্যাকর্ষণ, ওটার ফলেও হয়, ঠিক আছে। তো এই যে, তাহলে প্রাকৃতিক ঘটনার কারণ বা কজেস, ঠিক আছে, সেটাও কিন্তু তোমরা জানতে পারলে যে এই বৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প এগুলো কেন হয়। এগুলো হয় কোনোটা বায়ু বা বাতাসের কারণে হয়ে থাকে, কোনোটা জলের কারণে হয়ে থাকে, কোনোটা তাপের প্রভাবে ঘটে থাকে, কোনোটা গ্র্যাভিটির কারণে ঘটে থাকে, ঠিক আছে। তাহলে আশা করছি এটাও বুঝতে পারলে যে প্রাকৃতিক ঘটনার কারণগুলি কি কি, মানে প্রাকৃতিক ঘটনা কেন ঘটে। নেক্সট দেখি কি রয়েছে। রয়েছে উপকার ও অপকার, ন্যাচারাল ইভেন্টস। প্রাকৃতিক ঘটনার উপকার ও অপকার কি, কি উপকার করে। প্রাকৃতিক ঘটনার মধ্যে একটা উদাহরণ হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি ফসল ফলাতে সাহায্য করে, অ্যাডভান্টেজ, রেন হেল্পস ক্রপস গ্রো। কৃষকরা যখন চাষ করে তখন সবাই কি বলে, একটু বৃষ্টি হলে ভালো হতো, একটু আম, বৃষ্টি পড়লে ভালো হতো, বলে না, চাষটা খুব ভালো হতো। তখন যদি প্রকৃতি বৃষ্টি ঘটায় তাহলে কৃষকরা খুব আনন্দিত হয়, কারণ তারা জানে যে সেই বৃষ্টির জলটা খুবই দরকার তাদের ফসলের জন্য, বড় হওয়ার জন্য, ফসলটা ভালোভাবে ফলার জন্য। তাহলে বৃষ্টি আমাদের উপকার কিন্তু করে একদিক থেকে। আবার অপকার, ভূমিকম্প একটা কিন্তু প্রাকৃতিক ইভেন্ট বা ঘটনা, কিন্তু সেটা আমাদের উপকার করে না, সেটা আমাদের অপকার করে, ক্ষতি করে, ডিসঅ্যাডভান্টেজ আছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়। এই যেমন আমি দেখছিলাম যে কলকাতায় যে ভূমিকম্পটা হয়েছে, সেখানে অনেক বাড়ি আহ মানে পড়ে যায়নি, এতটাও জোরালো নয়, বাট হেলে গেছে। তারপর দেখলাম রাস্তা ফেটে গেছে মাঝ বরাবর, দেখছিলাম, মানে কলকাতাতে এগুলো কিন্তু হয়েছে। কিসের জন্য? ভূমিকম্পের জন্য। তাহলে এই বাড়ি হেলে যাওয়া, রাস্তা ফেটে যাওয়া, এগুলো তো আমাদের উপকার করছে না, এগুলো তো আমাদের অপকার করছে, ক্ষতি করছে আমাদের। তাই প্রাকৃতিক ঘটনার উপকারও আছে, অপকারও আছে। তাহলে আশা করছি এখানে বুঝতে পারলে উপকার কোনটা এবং প্রাকৃতিক শক্তির, প্রাকৃতিক ঘটনার অপকার কোনটা। বুঝে গেছো আশা করছি। ভেরি গুড। নেক্সট পেজে চলে যাব আমরা।
কি রয়েছে দেখি, মনুষ্য সৃষ্ট ঘটনা। এতক্ষণ ছিল প্রাকৃতিক ঘটনা, এরপর আমরা চলে এলাম মনুষ্য সৃষ্ট ঘটনা বা ম্যান মেড ইভেন্টে। ঠিক আছে, এইটা ভালো করে বুঝবে আরো, যে মনুষ্য সৃষ্ট ঘটনা মানে এবার কি। বলো দেখি, তোমরা নিজেরা একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করো। প্রাকৃতিক ঘটনাটা বুঝে গেছো তো, আশা করছি এটাও বুঝে যাবে যে মনুষ্য সৃষ্ট ঘটনাটা কি, কিছুটা হলেও বুঝে গেছো। বলো তো, কি মনুষ্য সৃষ্ট ঘটনা বা ম্যান মেড ইভেন্টস? তো দেখো, আমি বলছি তোমাদেরকে সংজ্ঞাতে কি রয়েছে মনুষ্য সৃষ্ট ঘটনার। না, মানুষের কাজের ফলে ঘটে যেসব ঘটনা তাদেরকে বলা হয় মনুষ্য সৃষ্ট ঘটনা। ইভেন্টস কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষ যেসব কাজকর্ম করে সেসবের ফলে যে ঘটনাগুলো ঘটে তাকে বলা হয় মনুষ্য সৃষ্ট ঘটনা। যেমন উদাহরণ দিচ্ছি দেখো, দূষণ, পলিউশন। চারিদিকে এত পলিউশন, এত দূষণ রয়েছে, তাহলে এগুলো সব কিন্তু মনুষ্য সৃষ্ট, কারণ মানুষ অতিরিক্ত পরিমাণে দূষণ ঘটাচ্ছে। ফ্যাক্টরি থেকে দূষণ, গাড়ি ঘোড়া চালাচ্ছে সেখান থেকে দূষণ, বাইরে আবর্জনা ফেলছে সেখান থেকে দূষণ। কোথা থেকে দূষণ হচ্ছে না, সব জায়গা থেকে দূষণ। নদীতে আবর্জনা ফেলছে, নদীতে দূষণ। ঠিক আছে, গাড়ি ঘোড়া ধোঁয়ার জন্য বায়ু দূষণ, মাটিতে আবর্জনা ফেলছে মাটি দূষণ, প্রচুর পরিমাণে শব্দ করছে, গাড়ি ঘোড়ার আওয়াজ, অন্যান্য আওয়াজ, শব্দ দূষণ। তাহলে অনেক কিছু দূষণ করছে মানুষ। তাহলে এই পলিউশন বা দূষণ, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট ঘটনা, এটা কিন্তু প্রাকৃতিক ঘটনা নয়। 2 নম্বর হচ্ছে যুদ্ধ। এখন তোমরা জানো কিনা জানি না, এখন কিন্তু আমাদের পৃথিবীতে 7-8টা দেশের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েল, ইরান, আরব, এসব দেশগুলোর মধ্যে খুব যুদ্ধ চলছে। তো সেই যুদ্ধটা কি প্রকৃতি তৈরি করেছে, ঘটাচ্ছে ইচ্ছা, প্রকৃতি ঘটাচ্ছে না, ঘটাচ্ছে মানুষ। ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করে দিচ্ছে, এ ওকে মিসাইল ছেড়ে দিচ্ছে, এ ওকে গুলি করছে, এ ওর উপর নিউক্লিয়ার বোম অ্যাটাক করছে, বা বলছে যে করে দেবো অ্যাটাক, নিউক্লিয়ার অ্যাটাক, পারমাণবিক অ্যাটাক। তো এগুলো কে বলছে? এটা মানুষ হুমকি দিচ্ছে, মানুষ করছে। তা সেটা হচ্ছে যুদ্ধ বা ওয়ার, সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা। তারপর হচ্ছে বন কাটা, ডিফরেস্টেশন। বন কি এমনি এমনি নষ্ট হয়ে যায়? পুরো একটা বন ধ্বংস হয়ে যায় এমনি এমনি? হয় না, মানুষ কেটে ফেলছে। মানুষ এই বনে থাকা পশু পাখিদের হত্যা করছে, গাছেদের হত্যা করছে। ঠিক আছে, আগুন লাগিয়ে দিচ্ছে, কেটে ফেলে কাঠ বিক্রি করছে, পশু পাখির চামড়া, দাঁত, এইসব পশু পাখিকে মেরে আহ বিক্রি করে দিচ্ছে টাকা পয়সার লোভে। তো সেটা কি? সেটা মনুষ্য সৃষ্ট, মানুষ নিজে থেকে করছে, প্রকৃতি করছে না। তাই বন কাটা এগুলো কিন্তু সবই হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা, ম্যান মেড ইভেন্টস। তাহলে আশা করছি এখানে বুঝতে পারলে যে মনুষ্য সৃষ্ট ঘটনা জিনিসটা কি। নেক্সট দেখবো কি রয়েছে, মনুষ্য সৃষ্ট ঘটনার কারণ কি। মানুষের কাজ, অসাবধানতা বা পরিকল্পনার ফলে ঘটে, কজড বাই হিউম্যান অ্যাকশনস, কেয়ারলেসনেস অর প্ল্যানিং। এই যে যেগুলো দেখলে, উদাহরণগুলো দেখালাম, বন কাটা, দূষণ, যুদ্ধ, এগুলো প্রত্যেকটা কিন্তু মানুষের এই কটা জিনিসের জন্যই ঘটে। হয় মানুষের কাজ, যেমন দূষণ কেন ঘটছে, বা বন কাটা, ধরো বন কেটে ফেলছে, মানুষ সেটা করছে বলে, মানুষ এটা কাজ, মানুষ মনে করছে এটা খুব ভালো জিনিস, এটা আমার পেশা, বন কেটে sorry, গাছ কেটে আমি বিক্রি করব। কিন্তু সেটা তো উচিত নয়, তাই না? তাহলে এই মানুষের কাজের জন্য ঘটছে। অথবা অসাবধানতা, অসাবধানতা বলতে দূষণ। মানুষ মনে করছে আমি একটা গাড়ি চালাবো তাতে কি দূষণ হয়ে যাবে, কিন্তু না, সবাই যদি একই জিনিস ভাবে, গাড়ি চালাতে হবে কিন্তু সেরকম ধোয়া, সেরকম ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, হয় ইলেকট্রিক যেগুলো গাড়ি বেরিয়েছে সেগুলো ব্যবহার করতে হবে, অথবা ধোয়া পরীক্ষা করে চালাতে হবে। সবকিছু ব্যবস্থা আছে। এই যে বলছে অসাবধানতা, ঠিক আছে, কেয়ারলেসনেস, কোনো কেয়ার নেয় না, ও হলো হলো আমার কি, এরকম ব্যাপার। বা পরিকল্পনা, এই যে যুদ্ধ, যুদ্ধ কিন্তু এমনি এমনি হয়ে যায় না।
যুদ্ধ কিন্তু ঘটানো হয় প্ল্যানিং করে, যে আমি ওর উপরে এই দিন এইভাবে অ্যাটাক করব, একে মারবো, এই দেশকে। তো এইসব কাজের জন্যই কিন্তু এইগুলোই হচ্ছে কিন্তু কারণ মনুষ্য সৃষ্ট ঘটনা। তাহলে আশা করছি বুঝতে পারলে। নেক্সট চলে যাব, দেখবো উপকার ও অপকার রয়েছে ম্যানমেড ইভেন্টসের। উপকার হচ্ছে সেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে, ব্রিজ কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি প্রোডাকশন, এগুলো সব হচ্ছে কিন্তু উপকার, মানুষ এগুলো করছে। আর অপকারের মধ্যে রয়েছে পরিবেশ দূষণ, যুদ্ধ, বন কাটা, এগুলো সব হচ্ছে অপকার, এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে উপকারও করেছে মানুষ, অনেক কিছু তৈরি করেছে, সেতু নির্মাণ করেছে, ব্রিজ, বিদ্যুৎ উৎপাদন করেছে, আরো কত কিছু করেছে, কত কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, সেগুলো উপকার। কিন্তু অপকারও করছে মানুষ অনেক, পরিবেশ দূষণ করছে, যুদ্ধ করছে, বন কেটে ফেলছে, তাই না? তাহলে মনুষ্য সৃষ্ট ঘটনার উপকারও আছে, আবার অপকারও রয়েছে, সেটা তোমরা বুঝতে পারলে আশা করছি। নেক্সট দেখি কি রয়েছে, পার্থক্য, দুটোর মধ্যে একটা করে পার্থক্য দিয়েছে, খুব ইজি, অনেক পার্থক্য হবে। 1 নম্বর, প্রাকৃতিক ঘটনা বলছে প্রকৃতির কারণে ঘটে, ন্যাচারাল ইভেন্টস হচ্ছে কস্ট বাই নেচার, আর মনুষ্য সৃষ্ট ঘটনা মনে হচ্ছে মানুষের কারণে ঘটে। এটা সব থেকে ইজি পার্থক্য বা ডিফারেন্সটা দিয়েছে, ম্যানমেড ইভেন্টস কস্ট বাই হিউম্যানস। প্রাকৃতিক ঘটনা মানে প্রকৃতির কারণে ঘটে, আর মনুষ্য সৃষ্ট ঘটনা মনে হচ্ছে যেটা মানুষের কারণে ঘটে। বুঝতে পারলে? নেক্সট, লাস্ট দেখি কি রয়েছে, উপসংহার, কনক্লিউশনে কি রয়েছে, আমাদের উচিত প্রাকৃতিক ঘটনায় সতর্ক থাকা, উই শুড স্টে অ্যাওয়্যার অফ ন্যাচারাল ইভেন্টস, আর মনুষ্য সৃষ্ট ক্ষতি কমাতে সচেতন হওয়া দরকার, উই মাস্ট রিডিউস হার্মফুল হিউম্যান অ্যাক্টিভিটিস। তাহলে আশা করছি তোমরা এতক্ষণ যেটা পড়ালাম তোমাদেরকে মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক ঘটনা, সেটা আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের এমসিকিউ, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে, যেখানে আমরা কি করব, একটা হুইল আছে, চাকা আছে, সেটাকে ঘোরাবো, তোমাদের জন্য 5-6টা প্রশ্ন আছে, প্রশ্ন কিন্তু নেই, তোমাদের যা আছে ফটো, ফটো দেখে তোমাদেরকে বলতে হবে যে এটা মনুষ্য সৃষ্ট, ম্যানমেড ইভেন্টস, নাকি প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্টস। তাহলে চলো শুরু করি, চলো স্পিন করি, দেখো কি আসছে তোমাদের জন্য। 1 নম্বর এসেছে, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, মানে হচ্ছে ট্রাফিক, ট্রাফিক জ্যাম লেগে গেছে। তো এটা কি, 1 নম্বর প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট, না 2 নম্বর মনুষ্য সৃষ্ট, হিউম্যান মেড ইভেন্ট, বলো তো? এটা কিন্তু একটা মনুষ্য সৃষ্ট বা হিউম্যান মেড ইভেন্টের উদাহরণ, কারণ এখানে প্রকৃতির কোনো হাত নেই, এটা মানুষ করেছে, একদম ঠিক। নেক্সট দেখি, স্পিন করি কি আসছে দেখি। দেখো, ছবিটাতে দেখতে পাচ্ছ তোমরা, ঝড় বইছে খুব জোরে, বাতাস বইছে, তাহলে এটা কি, 1 নম্বর প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট, আর 2 নম্বর মনুষ্য সৃষ্ট, হিউম্যান মেড ইভেন্ট। এটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক ঘটনা, এটা মানুষ ঘটাতে পারে না, এটা প্রকৃতি নিজে থেকেই ঘটায়, একদম ঠিক। তাহলে প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট। নেক্সট স্পিন করে দেখি কি আসছে। দেখো, মানুষ বাড়ি বানাচ্ছে, আমি বলেই দিলাম উত্তরটা নাকি, এই যে বাড়ি, ছবি দেখতে পাচ্ছ, তাহলে সেটা কি প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট, নাকি 2 নম্বর মনুষ্য সৃষ্ট বা হিউম্যান মেড ইভেন্ট? বা হিউম্যান বলেছে, হিউম্যান মানে এখানে ম্যান মেড, ওকে, হিউম্যান মেড বা ম্যান মেড একই জিনিস, মনুষ্য সৃষ্ট, তাহলে কোনটা হবে এর উত্তর? বাড়ি বানানো, প্রকৃতি তো নিজে থেকে বাড়ি বানাতে পারেনি, মানুষ বানিয়েছে, তাহলে এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট বা হিউম্যান মেড ইভেন্টের উদাহরণ, একদম ঠিক। দেখো, আর দুটো পড়ে আছে প্রশ্ন, একবার স্পিন করব দুটোই চলে আসবে, দেখি কি আসছে, কোনটা আসছে, এইটা এসছে। কিসের ছবি, ভালো করে দেখো, ছবিটা হচ্ছে অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরি, ভলক্যানো, তাই না? তো সেটা কি মানুষ ঘটায়?
মানে কি প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট, না মনুষ্য সৃষ্ট ঘটনা, হিউম্যান মেড ইভেন্ট? বলো তো, সেটা মানুষ ঘটায় না প্রকৃতি ঘটায়? মানুষ কিন্তু অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি থেকে লাভা বেরোনো ঘটাতে পারে না, এতে মানুষের কোনো হাত নেই। তাহলে সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। একদম ঠিক। তারপর দেখো নেক্সট প্রশ্ন চলে এলো। বন্যা হয়ে গেছে, সবাই জলে দাঁড়িয়ে আছে, দেখো ঘর বাড়ি সব আশেপাশে ডুবে গেছে, তাই না? তাহলে সেটা কি বন্যা হওয়া? এটা প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট, না মনুষ্য সৃষ্ট হিউম্যান মেড ইভেন্ট? বলো তো। এটা কিন্তু হচ্ছে উম, প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। গেম কমপ্লিট। পাঁচটার মধ্যে পাঁচটায় উত্তর দিয়ে দিয়েছ। একবার উত্তরগুলো দেখে নাও, সবকটাই কিন্তু ঠিক না ভুল। দেখো ঠিক চিহ্ন দেওয়া আছে নিচে নিচে, প্রত্যেকটাই কিন্তু তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছো। গুড, ভেরি গুড। এরপর আমরা কি করব? এরপর আমরা করব হচ্ছে ডিকটেশন, শ্রুতি লিখন। আশা করছি তোমরা জানো যে শ্রুতি লিখন কিভাবে করতে হয়। দেখো তাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমেই খাতাটা খুলে পেন দিয়ে লেখো, নেম লেখো নিজে নিজের। নিজে নিজের নাম লেখো, নেম দিয়ে ডট দিয়ে নিজে নিজের নাম, তারপরে নিজে নিজের রোল নাম্বার এবং নিজে নিজের গ্রেড, অর্থাৎ কোন ক্লাসে পড়ো, ক্লাস সিক্সে পড়ো, এবং ক্লাস সিক্স এর পাশে এখানে কি লিখবে, কোন সেকশনে পড়ো, এ, বি না সি, সেটা লিখবে। তাহলে তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার গ্রেড সবাই নিজে নিজে লিখবে। ঠিক আছে, লিখে ফেলো। আমি এক এক করে বলবো, এবং 1 2 3 4 5 এইভাবে দেখো লেখা আছে, 1 ডট 2 ডট 3 ডট, এইভাবে কিন্তু 5 অব্দি কি করবে, তোমাদের নাম্বারিং করবে। ওকে, নাম্বারিং করে নাও, আমি বলবো এবারে। শুরু। 1 নম্বর লেখো, প্রাকৃতিক। বাংলায় বলছি, ইংরেজিতে বলছি, যে কোনো একটা লিখলেই হবে তোমাদের, যে যেটা পারবে। তো 1 নম্বর লেখো প্রাকৃতিক, ইংরেজিতে ন্যাচারাল। বাংলায় প্রাকৃতিক, ইংরেজিতে ন্যাচারাল। বাংলায় প্রাকৃতিক, ইংরেজিতে ন্যাচারাল। 2 নম্বর, 2 নম্বর লেখো। 2 নম্বর হচ্ছে মনুষ্য সৃষ্ট, ইংরেজিতে ম্যান মেড। বাংলায় মনুষ্য সৃষ্ট, ইংরেজিতে ম্যান মেড। বাংলায় মনুষ্য সৃষ্ট, ইংরেজিতে ম্যান মেড। হয়ে গেছে 2 নম্বরেরটা। 3 নম্বরটা লেখো। বাংলায় ভূমিকম্প, ইংরেজিতে আর্থকোয়েক। বাংলায় ভূমিকম্প, ইংরেজিতে আর্থকোয়েক। বাংলায় ভূমিকম্প, ইংরেজিতে আর্থকোয়েক। আশা করছি হয়ে গেছে 3 নম্বরটাও। 4 নম্বরটা লেখো। বাংলায় দূষণ, ইংরেজিতে পলিউশন। বাংলায় দূষণ, ইংরেজিতে পলিউশন। বাংলায় দূষণ, ইংরেজিতে পলিউশন। হয়ে গেছে 4 নম্বরটা। 5 নম্বরটা লেখো। বাংলায় পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। বাংলায় পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। বাংলায় পরিবেশ, ইংরেজিতে এনভায়রনমেন্ট। তো আশা করছি পাঁচটার পাঁচটায় তোমরা লিখে ফেলেছো। এবার তোমাদেরকে তোমাদের টিচার্সদের বলতে হবে, তোমাদের খাতাগুলো এই যে লিখলে এখনই, সেই খাতার পেজটা স্ক্যান করে আমাদের ফটো তুলে আমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। কোনো রকম কিছু অসুবিধা থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে। তাহলে আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।